ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলার প্রাঙ্গণ থেকে সরাসরি বইমেলা চ্যানেলে সরাসরি আজকের আয়োজন। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন। এবং যারা গতকালকে বইমেলায় এসেছেন তারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আসলে কী পরিমাণ জনসমুদ্র ছিল। এবং এ নিয়ে আজকের আমাদের আনন্দ আলোর বইমেলা প্রতিদিনের যে সংখ্যাটি আমার হাতে এসছে, শুরুতে আমরা দেখাতে চাই, কারণ হচ্ছে এটি চমৎকার একটি ছবি এখানে উঠে এসছে। বইমেলা জনসমুদ্র, আসলে এটি একটা কর্নার কিংবা একটা দিক না, কিন্তু পুরোটা বইমেলাই গতকালকে এরকম ছিল। এবং চমৎকার কিছু লেখা বেরিয়েছে এই নিয়ে। আসলে আরেকটি দুঃখের ব্যাপার হচ্ছে তার পাশে দেখা যাচ্ছে একটি কলমের মধ্যে আর মাত্র 5 দিন লেখা আছে। আমরা বুঝতেই পারছি যে শেষ দিকটা আমরা রয়েছি, এবার হয়তো এক্সটেনশনও হবে। আমরা শুরুতে আজকে যে ইন্টারেস্টিং একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই। এবং একদল বন্ধু তারা 88 ব্যাচে একসঙ্গে পাশ করে বেরিয়েছেন এবং তারা 28 জন অনেকগুলো বই একসঙ্গে এই মেলায় উপহার দিচ্ছেন আপনাদেরকে। প্রিয় দর্শক পাঠক যারা রয়েছেন তারা সবাই নেই আমার সঙ্গে, কিন্তু তাদের নামটি বলতে চাই। তারা একসঙ্গে এই প্রকাশনীর নাম দিয়েছেন হৃদয় সাহিত্য প্রকাশনী। এবং 4 জন বন্ধু এখানে আছেন, তাদেরকে আমি একটা আমন্ত্রণ জানাতে চাই চমৎকার একটি উদ্যোগের জন্য। প্লিজ আপনারা সবাই আসবেন। আমার হাতে একটি বই রয়েছে, অনন্ত অপসরের ছোঁয়া, যেটি সাগর খান লিখেছেন। কে কী করছেন আলাদা করে জিজ্ঞেস না করে, সময় নষ্ট না করি, আমরা শুরুতে জানতে চাইবো যে এরকম আইডিয়াটা কেন এলো, কীভাবে এলো যে 88 ব্যাচের আমরা একটি সাহিত্য প্রকাশনী করবো, কেন এলো? ধন্যবাদ। আমি শুরুতেই বলি যে 1988 সালে যারা এসএসসি পাস করেছে তাদের বিশাল একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের অনেক রকম কাজ আমরা করি। আমাদের মনে হলো আমাদের লর্ডস অফ সাহিত্য প্রেমী আছে, পাশাপাশি অনেক ভালো লেখে, তাহলে এদের কীভাবে অর্গানাইজ করা যায়। এবং অর্গানাইজ করে আমরা প্রথম এই যে হৃদয়ের সাহিত্য প্রকাশনী নাম দিয়ে আমাদের অগ্রযাত্রা শুরু, এবং খুবই রিসেন্ট 4 মাস হলো। এবং আমরা এই মাসটাকে বেছে নিয়েছি, এটা ভাষার মাস। যারা লেখালেখি করে বা বই পড়ে সারা বছর ওই কথাটা ভুলে গেলেও যাদের ভিতরে হচ্ছে ভাষা প্রেম, লেখার প্রেম, সাহিত্য আছে, তারা কিন্তু একবার এ জায়গায় আসে, ভালো বই খোঁজে। সে কারণেই আমরা ভাবলাম যে আমাদের ভিতরে যে প্রতিভা আছে, নেটওয়ার্ক, তাদের বইগুলো নিয়ে কীভাবে সামনে আত্মপ্রকাশ করতে পারি, যেন এই সাহিত্য জগতে আমরা কন্ট্রিবিউট করতে। এইটা হচ্ছে যে আরও একটি বড় ব্যাপার হচ্ছে 28টি বইয়ের কথা তো বলেছি আমরা, প্রকাশনী এবার প্রকাশ পাবে আমাদের জন্য, পাঠকদের জন্য। আজকে কিন্তু 18টি বই আপনারা মোড়ক উন্মোচন করছেন একসঙ্গে। আমরা 16টা, 28টা বইয়ের ভিতরে 21টা ইতোমধ্যে স্টলে পাওয়া যাচ্ছে। আর 16 জন লেখক যেহেতু আছে, 16 জন আমরা আজকে মোড়ক উন্মোচন করব, বাকিরা ধাপে ধাপে করবে। বন্ধুরা একসঙ্গে হলে সবকিছু সম্ভব, তাই না? আমি আরও বন্ধুদের সঙ্গে কথা বলতে চাই। তার হাতে 3টি বই দেখতে পাচ্ছি, রুদ্ধদ্বার, প্রযুক্তির আলোয় ভবিষ্যৎ, এবং রয়েছে কিছু প্রশ্ন থেকে যায়। এটা নিয়ে একটু শুনতে চাই, রমজান মাহমুদের লেখা। আমি তার বইটি সম্পর্কে জানতে চাইবো, তার কাছে শুনবো না আপনার কাছে শুনবো? আসেননি, আচ্ছা শুনি না, বইটি সম্পর্কে শুনতে চাইবো, কে বলবে? রমজান মাহমুদ একজন বিশিষ্ট ছড়াকার, এই সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের বন্ধুদের মধ্যে ইতিমধ্যে জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছেন। তা আমরা এই বইটা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আরো অনেকগুলো বই তো রয়েছে, উল্লেখযোগ্য বইগুলোর ব্যাপারে একটু কথা বলতে চান কিনা দর্শকদের জন্য, পাঠক যারা জানতে পারবে? যেমন কিছু প্রশ্ন থেকে যায়, একটা চমৎকার। আমি এই বইটা নিয়ে একটু কথা বলতে চাই। এটা আমার লেখা বই, 29 এপ্রিল এবং বিবিধ গল্প। এটা 29 এপ্রিলের ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে রচিত। এছাড়া আরও বিভিন্ন আমাদের শৈশব জীবনের যে নানান টানাপোড়েন, সেটার উপরে আলোকপাত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটাকে এখানে লোকজ ভাষা হিসেবে পরীক্ষামূলকভাবে এখানে ব্যবহার করা হয়েছে। এটা একটা নতুন মাত্রা সাহিত্যের জন্য। আর কি আছে মজার? আমাদের এখানে আরেকটা আছে, আমার এটা সমুদ্র নিমজ্জিত একটা কাব্যগ্রন্থ, এটাও বেরিয়েছে। আর একটা মায়ের আঁচল, একজন মেরিনার, মাস্টার মেরিনার, উনি ওনার প্রবাস জীবনের বিভিন্ন ঘটনাবলী, মেরিনার জীবনের বিভিন্ন ঘটনাবলী বেশ সুন্দরভাবে, সাবলীলভাবে এখানে বর্ণনা করেছেন। এবং এছাড়া প্রযুক্তির আলোয় ভবিষ্যৎ, এটা হচ্ছে প্রযুক্তির আলোয় ভবিষ্যৎ। এটা আসলে ডিজিটাল নিয়ে এখানে, যে আমাদের নেক্সট প্রজন্ম কিভাবে ডিজিটালটাকে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করা উচিত কি না করা উচিত, বা কিভাবে শিখবে তারা সহজেই, সেই হিসাবে আমাদের এসএসসি 1988-র বন্ধু শোয়েব, লুৎফুল হক শোয়েব, সে বের করেছে প্রযুক্তির আলোয়
জি, ভবিষ্যৎ। চমৎকার চমৎকার, মানে যা যা বিষয়ে স্থান পেয়েছে সবই গুরুত্বপূর্ণ আসলে। এবং হৃদয় সাহিত্য প্রকাশনীর জন্য অনেক অনেক এবং শুভকামনা। আরেকটা বইয়ের কথা একটু জি, যদি না please, বলি, please। সেটা হচ্ছে হ্যাঁ, এইটা। সাগর খানের, জি। হ্যাঁ, অনন্ত অপসরীর ছোঁয়া। এটা পুরো কবিতার বইটি রোমান্টিক সিজন নিয়ে করা, এবং এই 46টা কবিতা আছে এবং সবগুলোই রোমান্টিক কবিতা, এবং প্রতিটা কবিতা একটা গল্পর উপর ভিত্তি করে হয়েছে এবং বাস্তব গল্পের উপরে রোমান্টিক। আমার মনে হয় যে আরেকজন আছে আমাদের, একটু শুনবো আমরা তার ওনার কাছ কথা থেকে। একটু অ্যাডজাস্ট একটু অবশ্যই, বলি। উনি অবশ্যই, যুগ্ম অবশ্যই। সচিব, আজকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যে উদ্বোধন করবে তার ভিতরে তার নিজের 6টা বই আছে, তার কাছে আমাদের একটু সাথে শুনতে আছে। চাইবো, তার হাতে বইও আছে একটি অবশ্য। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা বলতে হয় যে প্রত্যেক জিনিসের একটা পরিচিতি লাগে এবং একটা প্ল্যাটফর্ম লাগে। তো আমরা অষ্টআশির বন্ধুরা এই একসাথে হয়েছি সেই পরিচিতির জন্য, একটি প্ল্যাটফর্মের জন্য। তো আমরা যদি, এবং এই অষ্টআশির ব্যাচের বন্ধুরা যে কারা সাহিত্য ক্ষেত্রে কি অবদান রাখছে, কোথায় কি করছে, এটা তুলে ধরার জন্যই মূলত আমাদের একসাথে হওয়া। সাপোর্ট করা আসলে। হ্যাঁ, একজনকে সাপোর্ট করা। এই যে আমরা বলি না যে প্রসারই প্রচারই প্রসার, তো আমরা এইটা একটা প্রসারের একদম। মাধ্যম হিসেবে নিয়েছি। আর আর আমি শুধু পড়ার কথা বলবো না, আপনাদের এই বন্ধুত্ব আসলে জি। একটা মাইলস্টোন আর রাখে। এবার আসলে আমার মোট 6টি বই আছে। এবার একটি বই প্রকাশিত হয়েছে, জি। আবৃত্তি ভাবনা ও নির্বাচিত কবিতা। আচ্ছা। সেটাও কি নিয়ে ছোট্ট করে যদি বলেন দর্শকদের। সেটা হচ্ছে যে ছোটরা যদি আবৃত্তি শিখতে চায় তাহলে সেইটা কিভাবে চর্চা করতে বড়রা হবে। পারবে না ওটা? বড়রাও পারবে এবং কিছু নির্বাচিত কবিতা দেওয়া আছে, যে কবিতাগুলো আবৃত্তি করলে সবাই আসলে অনুপ্রাণিত হবে। আন্তরিক ধন্যবাদ আপনাদের সকল অনেক বন্ধু ধন্যবাদ। এবং হৃদয় সাহিত্য প্রকাশনীর জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু কথা বলতে চাই যে আমাদের যে 16টি বই আজকে মোড়ক উন্মোচন হবে, 16টির মধ্যে আমাদের কিছু বন্ধু দু একজন এখনো পথে আসতে দেরি করবে। তার মধ্যে যেমন আমি যদি বলি ভালোবাসায় শকুন বসে, এটা আমাদের বন্ধু শোয়েব তানভীর হিমেল, সে ভালো গান করে, সাথে পাশাপাশি লেখালেখিও করছে। আরেকটি আছে আমাদের বন্ধু রুদ্ধদ্বার, রেহানা রশিদ ঝুনু, এবং আরও অসংখ্য বই আসলে আমাদের নিশ্চয়ই। আছে, যেমন এটাও একটা বই, এনায়েত মৌটুসির গল্প, এটা কিন্তু কবিতার বই। আমরা শুধু চমৎকার। বই না, এই প্রকাশনীর সঙ্গে যারা রয়েছেন সকলের জন্য আমাদের শুভকামনা এবং চ্যানেল আয়ের প্রতি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন আন্তরিক করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। সাগর খান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের কাছে আরো অনেক লেখক পাঠক রয়েছেন, তাদেরকে আমরা ডাকতে চাই। আমার সঙ্গে লেখিকা আছেন, আপনার বইটি কোথায় আছে? এখানেই রয়েছে? আচ্ছা, জি, কোথায়? স্যার, ম্যাডাম আমাকে সরি বইটি দিয়েছেন, আমি ভুলে গিয়েছিলাম। ম্যাডাম, পেশায় আপনি? আমি একজন চিকিৎসক, আমি অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসক। জি। চিকিৎসক হিসেবে অবসরপ্রাপ্ত জি। না, সামরিক কর্মকর্তা হিসেবে দুটো বই অবসরপ্রাপ্ত। ম্যাডাম আমি হাতে পেয়েছি আপনার। একটি হচ্ছে বেগম রোকেয়া কালজয়ী, এক কথা শিল্পীর নাম, চমৎকারভাবে তাকে অন্য একটি ডাইমেনশনে তাকে আবিষ্কার করা হয়েছে এখানে। এক্স্যাক্টলি তাই, একদম। এক্স্যাক্টলি তাই। উনি আসলে নারী জাগরণের অগ্রদূত পরিচয়ের অন্তরালে একটু চাপা পড়ে গেছে, জি। বাট উনি একজন অসাধারণ, অনন্য সাধারণ মেধাদীপ্ত কথা শিল্পী ছিলেন। তিনি বহুমাত্রিক ছিলেন, তিনি সব্যসাচী একজন লেখিকা ছিলেন। গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, রম্য রচনা, বিজ্ঞান, কল্পকাহিনী, কৃষি, চাষাবাদ পদ্ধতি, এমন কিছু রন্ধন শিল্প, কিছুই ছিল না। এমন কিছু নাই যেখানে তিনি তার সাহিত্য মেধার সাক্ষ্য রাখেননি। একদম। আরো এবং একটি বই আছে, মানে একটু বলতে চাই আমি দর্শকদেরকে, সময় হয়তো পাবো না। নোবেলজয়ী প্রফেসর ইউনুস বাংলাদেশের বিশ্বজয় লিখেছেন, যিনি লিখেছেন তার কথাই তো বললাম, প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু আছেন আমাদের সঙ্গে। ম্যাডাম, এই বইটি সম্পর্কে ছোট্ট করে বলুন। জি, উনি আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথম নোবেলজয়ী একজন প্রবাদ পুরুষ। তার জীবনের প্রতিটি অধ্যায়ই একটি কাব্য অথবা মহাকাব্যের মতো। তিনি দেশপ্রেমী ছিলেন এবং মানবপ্রেমী ছিলেন। তিনি গ্রামীণ বাংলাদেশের গ্রাম বাংলাকে ভালোবেসেছিলেন, বঞ্চিত নারী সমাজকে ভালোবেসেছিলেন। তাদের কথা মাথায় রেখে তার গ্রামীণ ব্যাংক, তার তার সেই ক্ষুদ্র বড় ঋণ, উদ্যোগটি যেটি সবকিছু সারা বিশ্বে আজকে সারা সমাদৃত বিশ্বে হয়েছে। 3-0 থিওরি। একদম। তিনি পরিবেশবিদ নন, কিন্তু তিনি 3-0 থিওরি যেভাবে বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলো এটা অনুকরণ করছে, একদম, একদম। উপকৃত হচ্ছে। আন্তরিক ধন্যবাদ ম্যাডাম। আমরা জি, আবারও অনেক কথা অনেক বলবো এগুলো ধন্যবাদ। নিয়ে। আপনি ভালো থাকবেন। জি, শুভকামনা আপনার thank জন্য। you. হেমলতার 20 পেয়ালা, চমৎকার একটি বই, মোহাম্মদ ওসমান গুনি লিখেছেন। শুরুতে আমাকে দিয়েছিলেন বইটি গোল্ডেন টেক্সচারে করা। আচ্ছা, বইটি সম্পর্কে আগে শুনিনি, কেমন আছে? বইটি আছি আলহামদুলিল্লাহ। আমার বইটি মূলত আলো অন্ধকার, প্রেমের যে দুইটা দিক থাকে, একটা দিক ভালো, একটা দিক মন্দ। আমরা আসলে তরুণ সমাজে এখন প্রেমের প্রতি এতটাই আকর্ষিত যে আমরা অন্য জিনিসগুলো ভুলে যাই, যে আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কাজ থাকে, কিন্তু এই প্রেমের মধ্যে যে নারীদের বা পুরুষদের এতটাই ছলনা থাকে যেটা আমরা দেখতে পারি না। আমি সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি মূলত। আর আমার এই বইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে শুধুমাত্র প্রেমের বিষয় নিয়ে
এখানে বাচ্চাদের জন্য এবং আরও যারা বয়স্ক আছেন ওনাদের জন্যেও, অর্থাৎ একটা প্যাকিং আমি সৃষ্টি করেছি যে বইটা হাতে পেলে একটা বাচ্চা তার ছড়া পাবে, একটা বৃদ্ধ মানুষ তার বৃদ্ধ বয়সের যে আকাঙ্ক্ষা বা অভিযোগ থাকে সেটাও পাবে, সবকিছু এই বইটার মধ্যে আমি সংমিশ্রণের মাধ্যমে সৃষ্টি করার চেষ্টা করছি। এই বইটা পাওয়া যাচ্ছে উচ্ছ্বাস প্রকাশনী থেকে 669 নম্বর স্টলে। আপনার বইটি পাঠকের উচ্ছ্বাসের সঙ্গে পড়বে সে প্রত্যাশা। আমাদের সঙ্গে আরও লেখক আছেন, আমি ডাকতে চাই। আন্তরিক ধন্যবাদ। স্যার আসবেন। শহীদ জিয়ার আদর্শ বিএনপির রাজনীতি, সৈয়দ রৌনক, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি বলেন দর্শকদের কি নিয়ে লিখেছেন। এটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে তার রাজনীতি, বিএনপির টোটাল রাজনীতি এবং তারেক রহমানের 31 দফা কর্মসূচি ইত্যাদি ইত্যাদি বিষয়ে জুলাই এই বইটি ইতি প্রকাশনীতে পাওয়া যাচ্ছে, প্যাভিলিয়নে ইতি প্রকাশনী প্যাভিলিয়ন। বইটি ভালোই সাড়া পাওয়া যাচ্ছে এবং এই বইটি বিএনপি রাজনীতির যারা করেন তাদের পজিটিভ সাইডগুলো তুলে ধরা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা। আমরা আবারও কথা বলবো বইটি নিয়ে। আমাদের সঙ্গে আন্তরিক ধন্যবাদ। জীবন সাগর, ফরিদা ইয়াসমিন বেবি লিখেছেন, কি নিয়ে লেখা? এটা আমার শিশুবেলা, কিশোরী বেলার আশেপাশে পরিবেশের সব নিয়ে প্রথম লেখা। জি, আমার প্রথম প্রকাশ। অনেক শতক ধরে আমার লেখার অভ্যাস। এটা কার ছবি দেওয়া? এটা আমার তৃতীয় প্রজন্ম। হ্যাঁ জি। আর এটা হলো আমার ছবি, এই যে এখানে। ম্যাডাম কি পেশায় কি ছিলেন? আমি পেশায় আসলে অনেক আগে থেকে গ্রাজুয়েশন করলেও আমি হাউস ওয়াইফ। এটা আমার লেখালেখি অভ্যাস 10 বছর বয়স থেকে। এতদিন পরে কেন প্রকাশ করবেন? আসলে তেমন খুব একটা সুযোগ পাচ্ছিলাম না। এখন কেমন সাড়া পাচ্ছেন? এখন ভালোই সাড়া পাচ্ছি। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই খুব এতে খুব ইন্সপিরেশন দিচ্ছে। আসলে খুব মজাই লাগে কথা বলতে। তিনি একদম এই সময়টিতে এসে প্রবীণ হওয়ার পরে যখন বইটি লিখেছেন, তিনি এখানে কিছু না কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, তাই না? অবশ্যই। আমার আশেপাশের পরিবেশ, আমার আশেপাশের অভিজ্ঞতা। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও কথা বলবো নিশ্চয়ই বইটি নিয়ে আরেকদিন। আমাদের সঙ্গে রয়েছেন অনৈসর্গিক জালাল দেবান, কি নিয়ে লেখা? এটা একটা সাইকোলজিক্যাল অতিসাহিত্য। ও বাবা, ভয়ঙ্কর লেখা। এটা একটা থ্রিলার না, এটা প্রায় 2018 সালে শুরু করছিলাম এবং 2024-এ শেষ করে 25-এ। তার মধ্যে বুঝেই যাচ্ছে অনেক চ্যালেঞ্জিং কাজ ছিল। যদি দর্শকদের একটু সরলভাবে বলতে চাই, কি বলবো আসলে এর ব্যাপারে? কি ধরনের থ্রিলার এটা? আসলে এটা এক কথায় সাইকোলজিক্যাল থ্রিলার এবং এখানে অতি প্রাকৃতিক কোনো ঘটনাকে কেন্দ্র করে যে লেখা হয় সেটা কেবল হয় মূলত অতিসাহিত্য। এটা মূলত একটা সাইকোলজিক্যাল অতিসাহিত্য। ও চমৎকার। এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে দর্শকদের একটু বলে দেন। এটা প্রহেলিকা প্রকাশনী আর স্টল নং 27। এবং এটার প্রচ্ছদ কিন্তু আমি নিজেই করছি এবং এটা কিন্তু ডাবল প্রচ্ছদের একটা। উনি আমার ওয়াইফ। একই ছাতার নিচে। স্মৃতির কারাগার, কি নিয়ে লেখা? আমি বলছি, আপনি বলেন, অসুবিধা নেই। এটা একটা যৌথ কাব্যগ্রন্থ। এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ। এর আগে 2018 সাল এবং 2020-এ আমার দুইটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যথাক্রমে কলিকা, বয়সী মেয়ে এবং বেলা শেষে প্রেম। এবছর 2025 বইমেলায় স্মৃতির কারাগার এই যৌথ কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছে। সম্পাদনায় আছেন KM পারভেজ ওয়াহিদ এবং বইটি আছে প্রহেলিকা প্রকাশনীতে 27 নং স্টলে। আমি ধন্যবাদ জানাবো চ্যানেল আই বইমেলার সরাসরি অনুষ্ঠানে আমাদের লেখক দম্পতিকে একসাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আরেকবার কথা হবে নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরেকজন লেখক আছেন, আমি আমন্ত্রণ জানাতে চাই। স্যার আসবেন। আপনার হাতের বইটি দেখতে পারি? গল্পগুচ্ছ, এম দিলদার উদ্দিনের লেখা। নলচিরা ঘাটের সেই মেয়েটি, মাটির ঘর, যাত্রাপথের সঙ্গে। তিনটি সম্পর্কে সংক্ষিপ্ত দর্শককে বলে দেন। আমার এখানে আমি 3টে গল্প স্থান দিছি এবং গল্পগুলা হাতিয়া ভিত্তিক প্রেমের কাহিনী। অনেক তদন্ত আছে যে ফেসবুকে না চিনি হঠাৎ প্রেমে পড়ে যায়, অথবা ক্ষণিকের দেখাতে প্রেমে পড়ে। এই ক্ষণিকের দেখাতে না জানি না শুনি প্রেমে পড়া, এটা যে কত মহা বিপদ ডেকে আনে এটা পরবর্তীতে বোঝা যায়। আমি ওই সমস্ত ইয়েগুলো তুলে ধরছি। আচ্ছা, বাস্তব জীবন ঘেঁষা। হ্যাঁ, বাস্তব জীবন ঘেঁষা পাওয়া যাচ্ছে স্যার বইটি। এই বইটি পাওয়া যাচ্ছে আপনার সাহিত্য দেশ 594 595
স্টলে। স্যার আমরা আরও বিস্তারিত জানবো আরেকদিন। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আমাদের আরও লেখক রয়েছে, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে সবাইকে যাতে ধরতে পারি আর কি। দেহবাতি রাসেল আশিকি মহাকাব্য সিরিজ কি নিয়ে লেখা? এটা মূলত একটি মহাকাব্য এবং এটা পঞ্চম সিরিজ। বইটি প্রকাশ করেছে শান্তির প্রবেশ। এটা পরিবেশক পানকৌড়ি প্রকাশন, স্টল নম্বর 111, প্রস্তুত করেছেন মুস্তাফিজ কারিগর। মূলত এটি মহাকাব্য যেহেতু এটা একটা ঢাউস বই হবে, আমি চাই যে এই মহাকাব্যটি যেহেতু 27 বছর ধরে আমার লেখা, আমার সাধনার বিষয়, এটা পাঠক পড়ুক, যারা কবিতা রসিক তারা পড়ুক, যারা ইতিহাস বোদ্ধা তারা পড়ুক, যারা বিজ্ঞানকে ভালোবাসে, দর্শনকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে তারা পড়ুক। বিধায় এটা সিরিজ আকারে প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে পঞ্চম সিরিজ, নাম হচ্ছে দেহবাতি। কারণ আমাদের দেহ মূলত একটা মূর্তি, একটা মাটি দিয়ে তৈরি করা, আর এই মহাবিশ্বে যা কিছু আছে সমস্ত উপাদান আমাদের দেহে আছে। আর এইটাকে যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের প্রাণ শক্তি এটা বেড়ে যাবে। আমাদের ভিতরকে যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে আমাদের দ্বারা কখনো অন্যায় সম্ভব হবে না, এবং আমাদের দ্বারা ভালোবাসা হবে, আমাদের দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তরুণ প্রজন্মের জন্য বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের জন্য এটি অবশ্যই একটা ইন্সপিরেশনাল বই। এটা বইটি পাওয়া যাচ্ছে পানগৌড়ি প্রকাশন, 116 নম্বর স্টল। নিশ্চয়ই আন্তরিক ধন্যবাদ। আপনার বইটি পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। আমাদের সঙ্গে আরও কবি সেলিন আছেন আমাদের সঙ্গে। সেলিন ভাই কেন এসেছেন, সেলিন ভাইকে জিজ্ঞেস করি। আমরা আজকে বইমেলায় এসেছি, আমাদের একটি জাতীয় কবিতা পরিষদের একজন কবি নুরুল ইসলাম মনির বইয়ের প্রকাশন উৎসব ছিল, সেটি আমরা এখানে আছেন কবি শাহিন রেজা, ABM সোহেল রশিদ এবং আমি, আমরা তিনজনই এসেছি। তো আমরা চ্যানেল আইকে দেখে আমাদের একটু মনে হলো যে চ্যানেল আইতে আমরা একটু অ্যাপিয়ার করি, কারণ এই বইমেলায় সবচেয়ে বেশি যে বই বান্ধব যে আমাদের মিডিয়া সেটি হচ্ছে চ্যানেল আই। সুতরাং চ্যানেল আইর সঙ্গে কথা বলা, চ্যানেলের কাছে দাঁড়ানো একটা গৌরবের বিষয়। আমি সেদিন আমাদের ফরিদুর রাজা সাগরের যে বই 40টি ছোট কাকুর বইয়ের প্রকাশন উৎসবে ছিলাম, আমি দেখেছি অনেকে সেটা দেখে আমাকে ফোন করেছে। তো আমারও অনেকগুলো বই বেরিয়েছে, 4টি বই বেরিয়েছে, সেটি নিয়ে আমি পরে কথা বলবো। আজকে আমি সোহেল রশিদের কথা বলবো। হাতে বইটি স্যার দেখতে চাই আগেই। এটা কি এবার প্রকাশিত? এবার প্রকাশিত 36শে জুলাই। জি বলবেন। আমি যখন গণ আন্দোলন শুরু হয়েছে সেই সময় আমাদের সন্তানদের বা ছাত্রদেরকে উজ্জীবিত করার সময় যে সমস্ত কবিতা লিখেছিলাম সেই কবিতাগুলোকে আমি মলাটবন্দি করেছি 36শে জুলাইয়ের। কবিতা কটি আছে এখানে? প্রায় 57টি কবিতা আছে। কোথায় পাওয়া যাচ্ছে দর্শকদের সংখ্যা? এটা মোহাম্মদ পাবলিকেশনে পাওয়া যাবে, এবং এই কবিতার ভিতরে দিয়ে আমাদের এই যে সন্তানদের যে হত্যা করা হয়েছে, ত্যাগ, সেগুলি তুলে ধরা হয়েছে। যেমন আবু সাঈদের যে বিসর্জন, সেটিকে তুলে ধরা হয়েছে, এবং মুগ্ধের যে পানি লাগবে পানি, এই কবিতাটি তুলে ধরা হয়েছে। আচ্ছা স্যার, এটি আমরা নিশ্চয়ই একদিন আপনার কাছে আবৃত্তি শুনবো। আজকে আমি স্যারের কাছে যেতে চাই, আপনার বই সম্পর্কে দর্শক একটু বলেন। আমার বই বাতাসে নদীর ঘ্রাণ, এই বইটি প্রকাশিত হয়েছে। বইটি এই মুহূর্তে আমার হাতে নাই, আমরা দেখবো নিশ্চয়ই পরে। হ্যাঁ, তো বইটি আসলে এই যে গত চলমান যে আন্দোলনটা ছিল, আমি মনে করি আন্দোলনটা এখনও চলমান, রক্তের দাগ এখনও শুকায়নি, এটা শুকাতে আরও সময় লাগবে, হয়তো স্মৃতিতে চিরকাল থেকে যাবে। তার অনেকগুলো সেই প্রাসঙ্গিক কবিতা নিয়ে বইটি সাজানো হয়েছে। বাতাসে শেষ কবিতাটি হলো বাতাসে লাশের ঘ্রাণ। আচ্ছা, তো স্যার এটা কোথায় পাওয়া যাচ্ছে দর্শকদের বলবেন? এটা পাওয়া যাচ্ছে প্রিয়জন প্রকাশনীতে। আন্তরিক ধন্যবাদ আপনার দুজনকে। আমরা নিশ্চয়ই আরেকদিন আড্ডা দিব, আপনার বই সম্পর্কে জানবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে আরও লেখক রয়েছেন, আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার বইটি কোথায়? এখানে রয়েছে। জি, এবারে আমার নতুন বই প্যাসিভ পুরুষ, এটি একটি নিউরো থ্রিলার। পুরুষ, রাইট। প্যাসিভ পুরুষ, আমি আত্মোন্নয়ন এবং মনস্তত্ত্ব নিয়ে লেখালেখি করি। এক্স ফ্যাক্টর এবং প্যাসিভ পুরুষ দুটি বই এবার কথা প্রকাশ থেকে প্রকাশিত। এটি মূলত আমাদের দৈনন্দিন যে নানা ধরনের মনোদৈহিক টানে পড়েন, আমাদের কর্মস্থলে ঘরে বাইরে যে সংকট, সেগুলো কাহিনীর মাধ্যমে একটি রহস্যের মাধ্যমে। এক্স ফ্যাক্টর হলো আমরা আমাদের যে সফলতা বা আমরা যে প্রত্যাশা করি সেটি পাওয়ার জন্য আমাদের পরিশ্রম, প্রজ্ঞা এবং আমাদের সব ধরনের প্রচেষ্টার বাইরেও আরেকটি ফ্যাক্টর থাকে, যেটি অজানা ফ্যাক্টর, যেটিকে আমরা ভাগ্য বা তকদির বলি। এটিকেই আমি এক্স ফ্যাক্টর বলি, যেটি ধরে আমার 8টি ফ্যাক্টরের মাধ্যমে এই বইটি রাইট নিজেকে জানার অজানা সূত্র এক্স ফ্যাক্টর। এটি আবার নতুন ভাবে এবার বইমেলায় আসলো কথা প্রকাশ থেকে। এটি কথা প্রকাশ থেকে বইমেলার 25 নম্বর প্যাভিলিয়নে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও কথা বলবো নিশ্চয়ই ভবিষ্যতে। আমরা আজকে একটু চেষ্টা করবো সবার সঙ্গে একটু কথা বলার জন্য অল্প করে। মায়ের ভালোবাসা, রেনু আরজুমান বানু কি নিয়ে লিখেছে?
আমি এটা মার ভালোবাসা সম্পর্কে, মায়ের যে গভীর ভালোবাসা, মার এটা মূলত যখন মা থাকেন না পৃথিবী ছেড়ে চলে যান, তখন থেকে আমার একটা মানে অদ্ভুত একটা অনুভূতি আসে মাকে নিয়ে। হ্যাঁ, মা যদি না থাকে মনে হয় পৃথিবীতে কিছুই নেই। হ্যাঁ, যেখানে তাকাই মনে হয় আমার জন্য পৃথিবী না, আমিও মনে হয় মায়ের সঙ্গে চলে যাব। এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমার এই বইটি লেখা। এই বইয়ের মধ্যে মাকে নিয়ে 34টা কবিতা আছে এবং প্রেম, ভালোবাসা, বিরহ, প্রকৃতি, ফুল, পাখি, নদী, আকাশ সবকিছু নিয়েই আছে। জি জি জি, সব 408-এ গাংচিল প্রকাশনায় পাওয়া যাচ্ছে। চাইছিলাম আপনার থেকে শুনবো, কিন্তু আরেকদিন শুনবো নিশ্চয়ই আপনার এখান থেকে একটি কবিতা। বইটি নিশ্চয়ই ভালো লাগবে সবার। অবশ্যই ভালো, মা যেখানে আছে ভালো লাগতেই হবে। জি নিশ্চয়ই। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন লেখক, কাব্য কথায় বাস্তব লিখেছেন কাজী মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। স্যার, কি নিয়ে লিখেছেন? এই বইটি মূলত লিখেছি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের গণতন্ত্র, আমাদের ছাত্র সমাজ, আমাদের নদী দূষণ, এই বিভিন্ন রাষ্ট্রের যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতিগুলো এখানে তুলে ধরা হয়েছে। জুলাইয়ের গণ আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, কোটা আন্দোলন, জুলাইয়ের অবদান, নদী দূষণ, তারপরে সবকিছুই। যেমন আমি বলছি, এটা আমার প্রথম প্রকাশ। মামলা দিয়ে মানুষকে যেভাবে হয়রানি করা হয়েছে, মামলায় হাজিরা দিতে মানুষ শেষ হয়ে গেছে, এরকম অপশাসন চলছে, দুঃশাসন চলছে, আমাদের দিয়ে দিয়েছে। অভিজ্ঞতা বাস্তবে সমাজ থেকে নিয়ে লিখেছি। কোথায় পাওয়া যাচ্ছে? এটা 34 বাংলা বাজার, আকাশ প্রকাশনী। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আরো আমরা লেখিকার সঙ্গে কথা বলবো, উনি দাঁড়িয়ে আছেন আমার সামনে, আমন্ত্রণ জানাবো। আমি ওনার বইটি দেখি, আগে শুরুতে দেখিনি, কবিতায় এবং একটি নক্ষত্র, নুসরাত হাশমি। হাশমি, কি নিয়ে লিখেছেন? এটা কাব্যগ্রন্থ, এটা সব বিষয় নিয়েই আমি লিখেছি। আচ্ছা, কি কি বিষয় স্থান পেয়েছে? এটা 24-এর আন্দোলনে স্থান পেয়েছে, প্রেম, ভালোবাসা, বিরহ, সব। প্রেম ভালোবাসা থাকবে, যাই হোক। কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে প্রতিবিম্ব প্রকাশ। আচ্ছা, 616, কেমন সাড়া পেলেন? বেশ ভালোই সাড়া পাচ্ছি। আচ্ছা, আজকের শেষ লেখিকার সঙ্গে কথা বলে শেষ করছি। প্রিয় দর্শক, আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আচ্ছা, আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, কারণ তিনি একজন তরুণ লেখক, তাকে দাঁড় করিয়ে না রাখি। বিমর্ষ দুঃখের মতো ব্যথিত, বাবারে বাবা, কি নিয়ে লিখেছেন শুভ্র? বিমর্ষ দুঃখের মতো ব্যথিত, এটি জুলাই আন্দোলন এবং প্রেম ও বিরহের কবিতা। তরুণ মানুষ যখন প্রেমে পড়ে তার মধ্যে অনেক দুঃখ আসে, ব্যথিত হয়, তার উপরে লেখা কবিতা। এবং আমাদের যে জুলাই আন্দোলন ছিল, সেটা ছিল মানুষের জন্য অত্যন্ত দুঃখের, এবং যেটা মানুষকে অত্যন্ত বিমর্ষিত করেছে, এবং অবশেষে মানুষ এটা থেকে ব্যথিত হয়ে পড়েছিল। যে কারণে আমার এই বইটার নামকরণ করেছে বিমর্ষ দুঃখের মতো ব্যথিত, যেখানে প্রতিটা কবিতায় অত্যন্ত বিমর্ষিত, অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত ব্যথিত। আচ্ছা, এটি কি আপনার প্রথম লেখা? এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। হ্যাঁ, এবছর প্রথম লেখার জন্য অনেক শুভকামনা রইল। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকে বিদায় নিব আজকের আয়োজন থেকে। সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা আসছেন বইমেলায়, বই কিনছেন, আসলে অবশ্যই একটি বই কেনার অনুরোধ সবাইকে করব। আজকের চ্যানেলে বইমেলা সরাসরি থেকে বিদায় নিচ্ছি আমি শাফি। আগামীকাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই।